প্রকৃতপক্ষে প্রিপজিশন আমরা কোথায় ব্যবহার করব? এক কথা, নর্মাল প্রিপজিশন, জাস্ট একটু খেয়াল করুন। নর্মাল প্রিপজিশন, আপনাকে লাইনে রেখেই বলছি, নর্মাল প্রিপজিশন বসবে শুধু মাত্র ইনট্রানজিটিভ ভার্বের পর। ইনট্রানজিটিভ, সরি টু সে, ভার্ব এর পর। এছাড়া বসবে না, কোনো কথা নাই। নর্মাল প্রিপজিশন শুধুমাত্র ইনট্রানজিটিভ ভার্বের পর। আর আরেকটি ব্যাপার মাথায় রাখতে হবে যে ট্রানজিটিভ ভার্ব এর পর প্রিপজিশন কখনোই বসবে না। প্রিপজিশন কখনোই বসবে না। হলো, এই প্রিপজিশন ব্যবহার শেষ। এখন বলতে পারেন এটা কি কিছু হইলো, কি করলেন? এখন আপনার মনে হতে পারে কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। লক্ষ্য করুন, আমি কয়েকটি ভার্ব লিখছি, জাস্ট আপনি তাকেই দেখুন। কিচ্ছু লাগবে না, আপনি আজকেই বুঝে যাবেন যে আসলে কি কখন ব্যবহার করবেন। নর্মাল প্রিপজিশনের ব্যাপারে বলছি আমি, অন্যগুলো শেষ, অন্যগুলো আমি বলছি না। লক্ষ্য করুন, নর্মাল প্রিপজিশন মানে ভার্ব যখন ব্যবহার করছেন সেই অর্থে। কারণ প্রিপজিশন কিন্তু ভার্বের পরেই বসবে, ব্যাপারটা এরকম না। অন্য যে কোনো প্রেক্ষাপটে যে কোনো প্রাসঙ্গিকতা ক্রমে প্রিপজিশন বসতে পারে, সেই আলোচনায় আমি যাচ্ছি না। জাস্ট ভার্বের পরে বসবে কি বসবে না, কোন ধরনের ভার্বের পরে বসবে কোন ধরনের ভার্বের পর বসবে না, সেই ব্যাপারটা লক্ষ্য করুন। এইটার যুক্তিকতাটা কি? নর্মাল প্রিপজিশন বসবে শুধুমাত্র ইনট্রানজিটিভ ভার্বের পর, এটার যুক্তিকতাটা কি? ধরুন আমি এখানে কিছু ভার্ব লিখছি, একটা গো, আরটা লিখছি স্ট্যান্ড, ওকে। এরপরে লক্ষ্য করুন, আমি লিখলাম এই অর্থে অ্যাটাক, অ্যাটাক। অথবা আমি একটু নিচে নিয়ে নিচ্ছি, অথবা আমি লিখলাম কাম, অথবা আমি এখানে লিখলাম যে ওয়াশ অ্যাওয়ে। দেখবেন, আমি ওয়াশ অ্যাওয়ে যখন লিখছি এটা কিন্তু একসাথে, মানে ধুয়ে নিয়ে যাওয়া। আমি যদি শুধু ওয়াশ লিখতাম তাহলে লেখা যেত, সমস্যা নেই। শুধু ওয়াশ মানে হচ্ছে ধোয়া, ধৌত করা, রাইট। লক্ষ্য করুন, আমি কিছু ভার্ব লিখছি, আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা ট্রান্সিটিভ আর কোনটা ইনট্রান্সিটিভ, জাস্ট, আর কোনো কথা নেই। এরপর লক্ষ্য করুন, রাইট, সহজগুলো দিয়ে বোঝাই। তারপর লক্ষ্য করুন, আমি বললাম এই অর্থে যে হ্যাভ ও টেক, আমি এখানে টেক লিখি, টেক। আর যদি বলতে চাই রিড অথবা ইনক্রিজ, যাই বলিনি কেন, লক্ষ্য করুন এই যে যে আমি ভার্বগুলো লিখলাম, আপনার প্রধান টার্গেট থাকবে আমি যখন প্রশ্ন করব উত্তর দেওয়া, তা হলো আপনি আমাকে বলুন তো এখানে কোনটা ট্রানজিটিভ, এই গোটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ও, তার আগে আপনাকে আমি বলে দিচ্ছি ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ব্যাপারটা কি। ইনট্রানজিটিভ তার মানে হচ্ছে এর অবজেক্টের দরকার নেই, তার মানে অবজেক্ট ছাড়াই সে অর্থ দিতে পারবে। আর ট্রানজিটিভ মানে হচ্ছে তার অবজেক্টের প্রয়োজন আছে এবং অবজেক্ট ছাড়া সে সাধারণত অর্থ তেমন ভাবে ফলপ্রসূ অর্থ প্রদান করতে পারেন, মানে পারে না বললেই চলে। এখন আসুন, গো এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? মারুফা বলুন তো প্লিজ, একটু বোঝার চেষ্টা করুন। জি আ, স্যার। জি, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ এটা বলুন। স্যার এটা ট্রানজিটিভ স্যার। কিভাবে? স্যার এখানে তো স্যার আমি ইয়া করতে পারবো, অবজেক্ট অবজেক্ট দিতে দিতে পারবো। পারবেন, কেমনে দিবেন? আই গো, আমি যাই, এখানে কি অবজেক্টের দরকার আছে? স্যার আই গো হোম। তা হোম তো অবজেক্ট না, হোম তো অ্যাডভার্ব। কোথায় যাই, বাড়িতে যাই, তার মানে হোম হচ্ছে অ্যাডভার্ব, হোম তো অবজেক্ট না। তার মানে কি গো
কখনোই ট্রানজিটিভ না। বুঝতে পারছেন? স্যার। ইনট্রানজিটিভ। এখন আসুন স্ট্যান্ড, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আপনি বিচলিত হবেন না, আমি কিন্তু বলছি এইটা তো আজকেই স্যার আপনার এটা প্রিপোজিশন কোথায় ব্যবহার করবেন আজকেই ফাইনালি আমি আপনাকে দেখাই দিচ্ছি, আর ভুলই হবে না। স্ট্যান্ড কি এখানে? স্ট্যান্ড ইনট্রান্সিটিভ। ইনট্রানজিটিভ। এটা কেন বললেন? যেমন ধরুন, স্যার সে, যেমন কথার কথা, সে সে দাঁড়ায়, রাইট? সে দাঁড়ায়। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন তো, ইন্ট্রানজিটিভ তার মানে কি আপনি একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন, এবং প্রিপোজিশন ব্যবহার করার এখানে যুক্তিগত আছে বটে, ইন্ট্রানজিটিভ যেহেতু। এখন স্ট্যান্ড আপ, সে দাঁড়ায় বা সে দাঁড়ালো, হোয়াটএভার। বুঝতে পারছেন? এখন আপনি, যেমন ধরুন, দাঁড়ানো অর্থে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপরে আমরা যদি বলি যে সে কোথায় দাঁড়ালো, সে স্ট্যান্ড আউটসাইড, সে বাইরে দাঁড়ালো, আপনি যে কোনো প্রিপোজিশন এখানে ব্যবহার করতে পারবেন। সে স্ট্যান্ড অ্যাট দ্য কর্নার অফ দ্য অফিস। আপনি এখন আপনার মনের মতো করে প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন, কারণ এটা তো ইন্ট্রানজিটিভ। আপনার অর্থের প্রেক্ষাপটে আপনি পরিবর্তনটা করবেন। আপনি বলতে পারেন কি, সে স্ট্যান্ড, এরপর বলতে পারেন কি, পিছনে দাঁড়িয়েছে, বিহাইন্ড দ্য হাউস, সে ঘরের পিছনে দাঁড়িয়েছে। আপনি বলতে পারেন না, সে স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হোয়াট, আওয়ার ইয়েস, আওয়ার ফিল্ড, অর আওয়ার, আমরা বলতে পারি হাউস, আমাদের বাড়ির সামনে সে দাঁড়িয়েছে। আমার কথাটা বুঝতে পারছেন? এখন আমি ঠিক ইনট্রানজিটিভ ভার্বের পরেই আমার সুবিধা মতো যে কোনো অর্থ প্রদানে আমি সিম্পলি কি করতে পারলাম, প্রিপোজিশন ব্যবহার করতে পারলাম। বাট এইটা কি ভার্ব এখন বলুন তো, এটা ইনট্রানজিটিভ না ট্রানজিটিভ? বলুন। ট্রানজিটিভ। ট্রানজিটিভ। কারণ কি? কারণ এটার পরে স্যার আমি আই অবজেক্ট ব্যবহার অ্যাটাক করতে হিম। পারতেছি। স্যার যেমন আপনি যদি বলেন যে আই অ্যাটাকড হিম, আমি তাকে আঘাত করি, বা সে কি করেছিল, অ্যাটাকড মি, সে আমাকে আঘাত করেছিল। আমাকে বলুন তো, আমি যখন ট্রান্সিটিভ ভার্ব বলছি এরপরে কখনোই প্রিপোজিশন বসবে না, এটার সাথে কি যাচ্ছে? বলছি না ট্রান্সিটিভ স্যার ভার্বের পরে কখনোই বসবে না। এতে যেভাবেই বসুক বসবে না, কোনো কথা নেই, আপনি বসাতেই পারবেন না। আপনি যেভাবেই লিখবেন বসবে না। আবারও ইনট্রান্সিটিভ ভার্বের পরে আপনি না বসাইতে চাইলেও বসে যাচ্ছে, কারণ আপনাকে তো অর্থটাই দিতে হবে ওইভাবে। আপনি ঘরের পিছনে আছেন, এজন্য বাহাইন্ড প্রিপোজিশন। এরপর আপনার লক্ষ্য করুন, আপনি সামনে আছেন এজন্য ইন ফ্রন্ট অফ, আপনি কর্নারে আছেন এজন্য অ্যাড দিতে হচ্ছে, আপনি বাইরে আছেন এজন্য আপনাকে আউটসাইড দিতে হচ্ছে, আপনি দাঁড়িয়ে আছেন এজন্য আপনাকে স্ট্যান্ড আপ দিতে হচ্ছে। ব্যাপারটা নির্ভর করছে কিসের উপর? আপনি এই ইন্ট্রান্সিটিভ ভার্ব স্ট্যান্ড ব্যবহার করেছেন, সেটার প্রেক্ষাপটে আপনি দিতে পারছেন। আমি মনে করি এরপরে এর চেয়ে সুস্পষ্ট ধারণা আর কোথাও আপনি পাবেন না, আর প্রয়োজনও নেই। তারপর লক্ষ্য করুন, কাম কি ধরনের ভার্ব তাহলে? আপনি জাস্ট চেষ্টা করবেন যে আপনি যেই ভার্বটাকে আমি বলছি ট্রানজিটিভ কি ইন্ট্রানজিটিভ কি না, আপনি মিলিয়ে দেখুন তো কামের পরে কোনো অবজেক্ট বসানো যায় কিনা। আপনি চাইলেও তো বসাতে পারবেন না, পারবেন? না আপনি স্যার। আপনি পারবেনই না। মানে আই কাম, আমি আসি, অর হি কেম, সে এসেছিল। আপনার কি এখানে অবজেক্টের প্রয়োজন হচ্ছে? জি স্যার, ওই যে অ্যাডভার্ব ইউজ করতে হবে, শি কেম হিয়ার। এক্স্যাক্টলি। না, করতেই হবে ব্যাপারটা এরকম না কিন্তু, না আমি কিন্তু বলছি না করতেই হবে, আমি বলছি নর্মাল প্রিপোজিশন মানে ইন্ট্রানজিটিভ ভার্বের পর বসে, বাট বসতেই হবে আমি কিন্তু তা বলছি না। বাট এইখানে কিন্তু বলেছি কখনোই বসবে না, বাট এইখানে বসতেই হবে এমন কোনো কথা নাই, বাট বসে, এটা নিশ্চিত করবেন। যে লক্ষ্য করুন, সে, আমি আসি, সে এসেছিল। এখন সিম্পলি যদি আপনি বলেন যে শি কেম হিয়ার, সে এখানে এসেছিল, বা আপনি বলতে পারেন শি কাম টু মি, সে আমার কাছে এসেছিল।
এখন আপনি বলবেন শি কাম মি বলতে পারবেন? কেন পারবেন না বলুন তো? কারণ এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। আপনি চাইলেই সরাসরি অবজেক্ট ব্যবহার করতে পারবেন না। এই স্যার এইখানেই একটু প্রবলেম আমার হচ্ছিল, মানে আমি এলোমেলো হয়ে যাচ্ছিলাম, এখন আমি ইন্ট্রানজিটিভ বুঝতেছিলাম না। ভার্ব কেন, এটা আপনি কেন কিভাবে চিন্তা করবেন? কারণ আপনি একা একা বসাতে পারছেন, জাস্ট, আর কোনো কথা নাই। এই হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। একা বসাতে পারছেন আপনি একা, মানে একা এটা অর্থ দিচ্ছে, মানে এইটার অর্থ দেওয়ার জন্য কোথাও যেতে হচ্ছে না। যেমন লক্ষ্য করুন, এই যে আই গো, আমি যাই, আপনি বলেন ও সে went, সে গিয়েছিল, অর্থ কিন্তু দিচ্ছে। বাট আমি যদি বলি যে আই রাইট, আমি লিখি, ঝামেলাটা হলো এখানে একটা প্রশ্ন থেকে যায়। আমি লিখি হোয়াট, কি লিখি? প্রশ্ন থাকে কিনা? একটা ব্যাপার বুঝতে পারছেন? আমি লিখি, একটা প্রশ্ন থেকে যায়, আমি বই লিখি, সরি টু সে, মানে আমি যে কোনো একটা কিছু লিখি আর কি। একটা প্রশ্ন থেকে যাচ্ছে, শুধু আই রাইট, আমি লিখি, মানে কেমন যেন একটা অর্থটা, মানে পরিপূর্ণ হচ্ছে না। টেক, এখন আপনি বললেন যে আই টেক হট, আপনি কি নেন? নিঃসন্দেহে আপনাকে একটা কিছু লিখতে হবে, যে আই টেক হোয়াট, কিছু একটা নেন আর কি। আপনি বলতে পারেন আই টেক পেন, পেন, আমি একটি কলম নেই। বা আই টুক আ পেন। প্রশ্নটা হলো, আপনি চাইলে আই টেক, এটা হলো কোনো অর্থ দিচ্ছে? মানে আমি দ্যাট মিনস স্যার কে আর কাকে দিয়ে যদি আমি প্রশ্ন করি সাবজেক্টকে, আমি ইজিলি অবজেক্ট পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি, না ভার্ব কে না স্যার, ভার্ব কে? ভার্বকে প্রশ্ন করতে হবে। এখন ভার্ব আসুন, কে? আমি আপনাকে এটা দিয়ে দেখাচ্ছি। জাস্ট সিম্পলি লক্ষ্য করুন, আমি আপনাকে এখন একটা ভার্ব দিচ্ছি। যেমন ভার্বটা হচ্ছে এই, আপনি এরকম ভাবে লিখলেন বিকাম। এখন আপনি বিকাম কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, কোনটা? ইন্ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। না স্যার ট্রানজিটিভ, না স্যার ট্রানজিটিভ। ওকে, তাহলে ট্রানজিটিভ হলে একটা অবজেক্টের প্রয়োজন আছে, একটু বলুন তো কি হতে পারে? একটা বাক্য লেখা যায় এটা, যেমন আপনি কি বলতে পারবেন যে, কি বলবেন, যে আই বিকাম, বিকাম আ ডক্টর। বিকাম, ওকে, আই বিকাম এ ডক্টর হয় না তো। স্যার আই এম, ও আই এম হয় আর কি। তো আই বি। বিকাম এ ডক্টর তো হয় না। তাহলে কি আই না ওয়ান্ট স্যার টু আই বি আ এম। ডক্টর, এটা হতে পারে, বাট বিকাম তো হয় না। স্যার তার মানে আপনি চাইলেই বসাতে পারবেন না, অবজেক্ট আপনি বসাতে পারবেন না। বুঝতে পারছেন? এখন এই এই বিকাম হচ্ছে আবারও হচ্ছে ওই যে ইয়ের আওতাভুক্ত, লিঙ্কিং ভার্বের অন্তর্ভুক্ত। কেমন? বিকামকে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, যদিও আমরা আপাতত এটা নিয়ে আলোচনা করছি না। আসলে আমরা আরেকটি ভার্ব নিই। যেমন ধরুন, আমরা একটা ভার্ব নিচ্ছি, ভার্বটা হচ্ছে এরকম হতে পারে, যেমন নির্দেশ করতে, সেটা হলো আমরা নিতে পারি কি অর্থে, যেমন ধরেন ড্যামেজ নিচ্ছি, ড্যামেজ মানে ক্ষতি করা অর্থে, অথবা কজ নিচ্ছে, মানে ক্ষতি করা অর্থে বা কারণ হওয়া অর্থে। রাইট। এরপরে ধরুন আমরা আরেকটি ভার্ব নিচ্ছে, ভার্বটি হচ্ছে এই, আমরা বললাম যে সুইম, রাইট। অথবা আমরা এইভাবে বললাম যে রান, ওকে, রান বললাম। এখন আমাকে বলুন তো, এই ড্যামেজ কি ধরনের ভার্ব, কজ কি ধরনের ভার্ব, সুইম কি ধরনের ভার্ব, রান কি ধরনের ভার্ব? এই চারটা বলুন। স্যার জ্যামেজ হলো ট্রানজিটিভ ভার্ব। জি, স্যার ড্যামেজ ট্রানজিটিভ। ওকে, ট্রান্সিটিভ, রাইট। তার মানে আপনি কিন্তু এটা লিখতে পারতেছেন এইরকম ভাবে যে ইয়েস, আপনি বলতে পারেন দা অ্যাক্সিডেন্ট কি করেছিল, ড্যামেজ করেছিল
দ্যাট মিনস ড্যামেজ করেছিল হোয়াট আমরা বলতে পারি যে হিজ কার, তার তার কারের ক্ষতি করেছিল। এখন আপনি কি লিখবেন যে ড্যামেজ টু হিজ কার, উইথ হিজ কার, এরকম কিছু লেখার প্রয়োজন আছে? নো স্যার। প্রয়োজন নেই। এখন আসুন, এই কজটা কি বলুন, জাস্ট স্যার আপনি ট্রানজিটিভ। ফ্রাঙ্কলি বলবেন। ট্রানজিটিভ স্যার, ট্রানজিটিভ। ট্রানজিটিভ, তার মানে আপনি এটা বলতে পারেন যে ক্লাইমেট, তার মানে আপনি অবজেক্ট দিতে পারবেন, তাই না? জি স্যার। ক্লাইমেট চেঞ্জ হ্যাজ কজ, কি হয়েছে, হ্যাড কজ, হিউম্যান আমরা বলতে অ্যাক্টিভিটিস পারি। বলা যায়। হিউম্যান অ্যাক্টিভিটিস। ওকে না, ক্লাইমেট চেঞ্জ কিসের কারণ হয়েছে আমরা বললাম যে এই যে বিশেষ করে আমরা বলতে পারি যে ডিসপ্লেসমেন্টের কারণ হয়েছে। ওকে, ডিসপ্লেসমেন্ট অফ পিপল, মানুষের ডিসপ্লেসমেন্টের কারণ হয়েছে। ওকে, তাহলে সুইমটা কি ধরনের ভার্ব আপনি একটু বলুন। স্যার এটা ইনট্রানজিটিভ ভার্ব। জি, ইনট্রানজিটিভ স্যার। কিভাবে, একটা উদাহরণ দেন তো। স্যার সুইমের পরে তো আমি, স্যার, এই নাউন বসাতে পারবো না। ওকে, যেমন আমি আই সুইম ইন দ্য পন্ড, আমি এই তার নদীতে মানে, সাঁতার কাটি, তার মানে আপনি এখানে বলতে অ্যাডভার্ব চলে চাচ্ছেন, আসে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, কারণ আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, অথবা আই ক্যান সুইম ইন দ্য পন্ড, আমি পুকুরে সাঁতার কাটতে পারি। দেখুন তো অটোমেটিক প্রিপোজিশনটা আসছে কিনা, জি স্যার। আসছে। জি তাহলে তার মানে কি ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে আপনি দেখুন বসতে হবে ব্যাপারটা এরকম না, আপনি কিন্তু এমনি বলতে পারেন আমি সাঁতার কাটতে পারি, আপনাকে এখানে কোনো প্রিপোজিশন দরকার আছে? বাট আপনি যদি আবার বলেন যে আমি পুকুরে সাঁতার কাটতে পারি, আমি নদীতে সাঁতার কাটতে পারি, আমি হোয়াট, আপনি যেখানে খুশি সেখানে সাঁতার কাটেন, কিন্তু তখন আপনার সেই প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন বসাবেন। বোঝাতে পারলাম? স্যার। এখন আসুন, রান, এইটার মানেটা। স্যার রানও ইনট্রানজিটিভ। হুম, সত্যি? স্যার জি স্যার, আমি একটু ওই অ্যাডভার্ব সেন্স দিয়ে কাজ করতে মানে বলতেছি, আপনি যা বুঝাইলেন। হুম স্যার হুম, রান যদি আমি দৌড়াই, তাহলে যে কোনো একটা আমি দৌড়াই, প্লেসেই আমি দৌড়াই থাকবো। এক্স্যাক্টলি। তো আমাকে এখানে অ্যাডভার্ব চলে কিন্তু আসে। আপনি আরেকটু চিন্তা করুন, রাউনের অর্থটা আরো কিছু আছে কিনা। পরিচালনা করা অর্থ আছে না হুম, রন? জি স্যার। আই তার রান মানে দ্য কোম্পানি। এক্স্যাক্টলি, তার মানে আপনি একে ইন্ট্রান্সিটিভ ট্রানজিটিভ উভয় প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন আমার জি কথাটা? স্যার। রানের অর্থটা কি, একটা হচ্ছে দৌড়ানো, তখন কিন্তু এটা ইন্ট্রান্সিটিভ। বাট আপনি যখন বলছেন যে আই রান আ কোম্পানি, তখন কিন্তু এটা ট্রানজিটিভ। বোঝাতে পারলাম? তার জি মানে স্যার। এই রান যে ভার্বটা, এটা দুই ভাবে ব্যবহার হচ্ছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। একই রকম ভাবে লক্ষ্য করুন, আমরা যদি লক্ষ্য করি যে ইনক্রিজ, এটা কি ধরনের ভার্ব, ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ? ইনক্রিজ স্যার। একটা ব্যাপার লক্ষ্য করুন, ট্রান্স ইনক্রিজ এর মানেটা হচ্ছে বৃদ্ধি, মানে বৃদ্ধি হওয়া অথবা বৃদ্ধি করা, দুইটাই হয়। আপনার এই যে আমরা যখন কথা বলি না, তখনই আমরা যখন পড়ি, আমরা সবসময় ভুলটা করি কোথায় জানেন? ভুলটা করি একটা ভার্বের প্রকৃত অর্থটা কি এটা আমরা জানি না। এই ইনক্রিজের দুইটা অর্থ একই সাথে, একটা বৃদ্ধি করা আর একটা বৃদ্ধি হওয়া। এখন বুঝতে পারছেন? জি বৃদ্ধি স্যার। হওয়া মানে ইন্ট্রানজিটিভ, আর করা মানে ট্রানজিটিভ। আমি যখন বলবো যে এইরকম অর্থে, লক্ষ্য করুন যে বৃদ্ধি করে, কি বৃদ্ধি করে, আমি বললাম যে ন্যাচারাল ডিজাস্টার হ্যাজ ইনক্রিজ, কি করেছে, বৃদ্ধি করেছে, কি করেছে, দ্য প্রাইস অফ কমোডিটিস, এই মানে এর দামটা বৃদ্ধি করেছে। তার মানে বৃদ্ধি করা অর্থে আমি ব্যবহার করছি কিন্তু, তাই না?
বাট আমি যদি বলি এরকম অর্থে কিন্তু বলতে পারি যে দ্য প্রাইস অফ commodities in the market has increased। তার মানে মার্কেটে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, তার মানে বৃদ্ধি হয়েছে। তার মানে এই ইনক্রিজের দুইটা অর্থ, একটা বৃদ্ধি করা আর একটা হওয়া। এই জন্য একে আমরা কি করতে পারি, একেবারে সরাসরি দেখুন এখানে কিন্তু আমি একেবারে মানে প্রধান ভার্ব হিসেবে ব্যবহার করছি, বুঝতে পারছেন? এখানে কিন্তু আমরা কি হিসেবে ব্যবহার করছি লক্ষ্য করুন। এখানে কিন্তু আমরা ব্যবহার করছি মূলত আপনার যেটাকে আমরা বলতে পারি ট্রানজিটিভ হিসেবে, এক কথায় হচ্ছে ইনট্রানজিটিভ হিসেবে। এক কথায় হচ্ছে এই অংশটা আমরা চাইলে এখানে দিতে পারি, এই জায়গাটা দিতে পারি। তার মানে এটা অর্থটা দিচ্ছে যে হ্যাঁ, এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এখন ইন্ট্রান্সিটিভ ভার্বকে তো আপনি যে কোনো মূল্যে অ্যাক্টিভে লিখতেই পারেন। এখন অনেকের মনে হতে পারে ও এটা তো প্যাসিভ হবে। প্যাসিভ তো করতে পারবেন, কারণ এটা দুইটা অর্থই দেয়। একটা হচ্ছে বৃদ্ধি করা আর একটা অর্থ দেয় বৃদ্ধি হওয়া, দুটি অর্থ দিচ্ছে। এই জন্য আপনি এটা পারতেছেন। এই যে একই রকম ভাবে দেখুন মানে আমি দৌড়াই একটা অর্থ, আর একটা পরিচালনা করা। বাট আমরা কিন্তু এটাও জানি রান আউট, রান ওভার, এগুলো তো ভিন্ন, এগুলোর অর্থই তো ভিন্ন। রান আউট মানে হচ্ছে চাপা ফেলে দেওয়া, রান আউট মানে শেষ হয়ে যাওয়া, রান ওভার মানে চাপা ফেলে দেওয়া, রান আউট মানে শেষ হয়ে যাওয়া। এরপরে রান রান অন, রান ইন। এখন ওই আলোচনাতে আমি যাচ্ছি না, এটা তো গ্রুপ ভার্ব, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট। সেই আলোচনায় গিয়ে তো লাভ নাই। আমি বলছি নর্মাল প্রিপোজিশনের ব্যাপারে, এগুলো কিন্তু প্রিপোজিশন না, এটা বুঝতে হবে আপনাকে, একসাথে অর্থ প্রদান করে। এখন আপনি যদি অ্যাডভান্স লেভেলের বস হয়ে যেতে চান তাহলে সেগুলো শিখবেন, বুঝতে পারছেন? আর মানে আমি মোটামুটি পারলেই হ্যাপি, আমার এত অ্যাডভান্স হইতে মনে হয় এক্স্যাক্টলি, সম্ভব তাহলে না। আমরা নর্মালি আপাতত জানি। আর কিছু হ্যাঁ। গ্রুপ ভার্বের ব্যাপারটা আমরা জানবো। আমি কিন্তু আপনাকে 150 গ্রুপ ভার্বের মানে 150টি গ্রুপ ভার্ব আপনাদের জন্য রাখা, তার বেশি কিন্তু আমি শেখাবো না। তার মধ্যে আমি 100টি গুরুত্ব দিয়ে শেখাবো, এবং আপনাকে শিখতেই হবে যেগুলোতে আপনি লিখবেন, জি স্যার। বুঝতে পারছেন? এগুলো কিন্তু জি। আমরা শুরু করে দিয়েছি, প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আমরা কিন্তু আর গ্রামার নিয়ে ওই হইচই বা পাকানোর সময় আমাদের নেই, না আমরা কিন্তু স্যার, শুধুমাত্র একটা প্র্যাকটিস। সেন্টেন্স একটু ভেরিয়েশন দেখায়েন স্যার, এটা দেখায়েন। না তা তো অবশ্যই একটা সবই অন্তত। থাকবে। এখন স্যার একটা একটু আপনি দেখাইলে স্যার আমাদের জন্য একটু উপকার হবে। ওকে, আপনি এখন আমাকে বলুন যে এই যে আলোচনাটা প্রিপজিশন কখন বসবে কখন বসবে না, এটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি আজকে। হুম। আমার অনেক কনফিউশন লেখার সময়। ওকে, এরপর লক্ষ্য করুন। ধরুন আমি এইভাবে বললাম, আমরা কি বলতে পারি, আমরা একটা ওকে, ধরুন আমি বললাম যে দ্য গভর্নমেন্ট, কথার কথা, হ্যাজ স্টার্টেড, শুরু করেছে। তারপর আমরা বললাম যে কমব্যাটিং, ওকে, কমব্যাটিং করা শুরু করেছে, মানে ওই যে কি বলো এটাকে, মানে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে একটু গ্যাপ রাখছি। আপনার কাছে একটু জটিল মনে হলে আমি এইটাকে ভার্ব হিসেবে ব্যবহার করি, এইভাবে ব্যবহার করি যে কম ব্যাটেড, রাইট। এরপর আমি বললাম এইখানে যে মিসক্রিয়েন্ট, মিসক্রিয়েন্ট যারা আছে আহ তাদের বিরুদ্ধে মূলত ইয়া করেছে, মানে যুদ্ধ করেছে, কথার কথা আর কি, যুদ্ধ করেছে ধরে নিলাম। ওকে, এখন আপনি কি ব্যবহার করবেন প্রিপজিশন হিসাবে? আদৌ কি প্রিপজিশন হবে কি হবে না এটা বলুন আমার, আর কোনো কথা নেই। এখানে প্রিপজিশন স্যার হবে, হবে না। কেন হবে না এটা বলুন, স্যার এই যে যুক্তিগত। মিসক্রিয়েন্টস, মিসক্রিয়েন্টস তার মানে হচ্ছে ব্যাপার। আপনার কিন্তু এখানে প্রয়োজনই হয়েছে এই অবজেক্টটা নেওয়ার, এটা কিন্তু একটা অবজেক্ট, আপনাকে বুঝতে হবে। এখন আপনার কাছে মনে জি হতে পারে ও স্যার। কমব্যাট ছোটবেলা থেকে আমরা পড়েছি যেটা কমব্যাট উইথ হবে, তাই না? জি স্যার। মোটেও হবে না। কারণ কি? কারণ কমব্যাট এটা হচ্ছে একটা মূলত একটা ট্রান্সিটিভ ভার্ব। এখন আপনি চাইলেই কিন্তু এটার পরে বসায় দিতে পারবেন না।
ওকে, বুঝতে জি পারছেন? স্যার। তো এখন আপনার এই আর স্যার আমি যেটা বুঝতে পারছি যে স্যার যেগুলোর সাথে আমি ইজিলি নাউনটা ব্যবহার করতে পারবো কি কে আর কাকে দিয়ে ভার্বকে পোষণ না না করলে না, পারবো। এখানে এখানে আরেকটু ব্যাপার আছে। একটু ব্যাপার কি শুনুন, আমরা সত্যিকার অর্থেই যেই সমস্যার কারণে আমাদের প্রিপোজিশন ভুলটা হয় মূলত হচ্ছে কমব্যাট অর্থটা কি, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি কমব্যাট অর্থটা কি জানি, আপনি কি জানতেন বলুন তো কমব্যাটের অর্থটা? আপনাকে বলুন, জাস্ট ফ্র্যাঙ্কলি বলুন। মানে লড়াই করা, নাকি যুদ্ধ করা, নাকি আপনি কি জানতেন বলুন আমাকে? নাকি কারো বা কোনো কিছুর বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করা? এখন বলতে পারেন স্যার নতুন করে সব ভোকাবুলারি শিখতে হবে, প্রয়োজনে শিখবেন। কারণ এই কমব্যাটের অর্থটা হচ্ছে কোনো কিছু বা কারো বিরুদ্ধে লড়াই করা। তাহলে আপনার এখানে প্রিপোজিশনের প্রয়োজনটা হবে কেন? কারণ মানে কমব্যাট ওর অর্থটাই তো কারো বিরুদ্ধে লড়াই করা, তাহলে আপনার প্রিপোজিশন তো দরকার নেই। আমার কথাটা বুঝতে পারছেন মারুফা? জি স্যার, জি স্যার। এইটা কিন্তু আপনাকে স্যার মাথায় আমি রাখবেন, বুঝতে পারছেন? এখন তবে এখানে কথা আছে। কথাটা হলো, আমি যদি বলি এরকম ভাবে দ্য গভর্নমেন্ট, এরকম ভাবে যে হ্যাজ স্টুড আপ ফর, stood up for the, when NCP leaders। একটা ব্যাপার লক্ষ্য করুন তো। এখন আপনি বলতে পারেন না, ও এই প্রিপোজিশন কোথা থেকে আসলো, কি এক ঝামেলা। আপনার মনে হতে পারে না এইটা এর এটার মধ্যে পার্থক্যটা কি, এটাও আপনার প্রশ্ন হতে পারে না? তাহলে এখানে আপনি প্রিপোজিশন ব্যবহার করলেন আর এখানে করলেন না, এর কারণটা কি? দেখুন, আপনি সেই গোড়া ঘুরে যান। এই স্ট্যান্ডের অর্থটা কি? স্ট্যান্ডের অর্থটা হচ্ছে দাঁড়ানো, যেটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন এই স্ট্যান্ডকে যখন আমি অন্য অর্থে ব্যবহার করছি, যে পক্ষে দাঁড়ানো, তখন কি এটার মূল অর্থটা আছে? নাই। ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে আমি আমার ভিন্ন অর্থ দেওয়ার জন্য পক্ষে দাঁড়ানো অর্থে ব্যবহার করেছি। এখন আমি যদি বলতাম যে বিপক্ষে দাঁড়ানো অর্থে, তাহলে কি হবে? হ্যাঁ, বিপক্ষে দাঁড়ানো অর্থে আপনি এইভাবে লিখেন যে দ্য গভর্নমেন্ট, এরকম ভাবে দ্য গভর্নমেন্ট হ্যাজ, এরপর আপনি লিখুন স্টুড, এরপর লিখুন এগেইনস্ট মিসক্রিয়েন্ট। এখন বলতে পারেন এইখানে প্রিপোজিশন দেননি, এইখানে দিয়েছেন, মানেটা কি? এখন আপনি একটু রিলেট করতে পারেন কিনা দেখুন তো, একই অর্থ কিন্তু। মানে এক বলতে এটার হচ্ছে গভর্নমেন্ট মিসক্রিয়েন্ট যারা আছে, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বা লড়াই করেছে। আর এটার অর্থটা হচ্ছে গভর্নমেন্ট মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন আমাকে বলুন, এইখানে প্রিপোজিশন আর এইখানে প্রিপোজিশন নাই, এটা তো বুঝতে পারলেন, কিন্তু এখানে কেন, এইটা আমাকে বলুন। তাহলেই হয়ে যাবে, তাহলে আমি মনে করে নিব যে আপনি মোটামুটি আজকে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছেন, প্রিপজিশন নিয়ে আপনার আর ঝামেলা হবে না। এতটুকু বুঝতে পারলে এনাফ। বলুন এখন। জি স্যার। লক্ষ্য করেন, আমি আপনাকে কি বলেছিলাম? স্ট্যান্ড এর অর্থ না, মানে স্টুড এর মানে তো স্ট্যান্ড, মূল শব্দটা, এর অর্থটা কি? দাঁড়ানো, ঠিক না? যেমন আই আই স্ট্যান্ড, আমি দাঁড়াই। আবারও একেবারে সোজা দাঁড়ানো অর্থে আই স্ট্যান্ড আপ, বা আই স্টুড আপ, আমি দাঁড়িয়েছিলাম। স্টুড আপ, আমি দাঁড়িয়েছিলাম। এরপরে আই স্টুড আপ ফর মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির পক্ষে দাঁড়িয়েছিলাম। দেখুন, আমাদের এই স্ট্যান্ডটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী যেই প্রিপজিশনে দরকার আমরা বসিয়ে দিব। এখন আমি দাঁড়িয়েছিলাম, আমি আমার ফ্যামিলির জন্য দাঁড়িয়েছিলাম, মানে পক্ষ অর্থ দিতে এটা। আবার দেখুন, আমি যদি বলি যে আমি মূলত আমার ফ্যামিলির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ফ্যামিলির বিরুদ্ধে এটা দেওয়াটা উচিত হবে না, যে আই স্টুড এগেইনস্ট। এরপর আমি বললাম যে
এটাও বলতে পারেন আমি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, সমস্যা নাই। কিন্তু এখন কি আপনি বলবেন ও এখানে তো অবজেক্ট চলে এসেছে, এখানে আই স্টুড হিম হবে? অর্থ তো হবে না। কারণ কি? কারণ আমরা কিন্তু শুরুতেই জানি যে বিরুদ্ধে অর্থ দিতে আপনাকে কি ব্যবহার করতে হবে? প্রিপজিশন এগেইনস্ট ব্যবহার করতে হবে, তাই না? এখন একটু আলো ধোলা লেগে যেতে পারে। বা আই স্টুড এগেইনস্ট, আমি বললাম যে তার কনস্পারেন্সির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, তাই না? তার যেই কনস্পাইরেন্সি আছে সেই বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি। এখন এটা দেওয়ার যৌক্তিকতাটা কি? কারণ এইটার আমরা স্টুডের অর্থটা জানি দাঁড়ানো, শুধু দাঁড়ানো। স্ট্যান্ডের অর্থটা শুধু দাঁড়ানো জানি, কিন্তু এখন যখন আমি বলছি বিরুদ্ধে দাঁড়ানো, কারণ কি বিরুদ্ধে এর জন্য আমাকে প্রিপোজিশন এগেইনস্ট আনতে হয়েছে। আর এইখানে আমি দেইনি, কারণ এই কমব্যাট মানেই হচ্ছে কারো বিরুদ্ধে যুদ্ধ করা, কারো বিরুদ্ধে লড়াই করা। এই জন্য আমার এখানে প্রিপোজিশন প্রয়োজন হচ্ছে না। বোঝাতে পারলাম? একটু জটিল মনে হতে পারে এই 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 ব্যাপারটা একটু জটিল মনে হতে পারে, তাই না মারুফা? এখন বুঝতে পারছেন? বোঝাতে পারলাম? ওকে। জি, এখন বুঝতে পারছেন কি? জি। এরপরে এখন যদি স্যার। আপনার প্রশ্ন থাকে এই ব্যাপারে, আমাকে অবগত করতে পারেন। কোনো ব্যাপার নিয়ে যদি আপনার কোনো সন্দিহান থাকে, এই যুক্তিতে আপনার মুক্তি মিলে যাবে। তা হলো আপনি সবসময় যেটা মনে রাখবেন যে কখনোই কিছুতেই অবজেক্ট চলে আসলে প্রিপজিশন হবে না। বাট আমি যদি অন্য কিছু বোঝাতে চাই ইন্ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করে বাক্যের প্রয়োজনে, তখন প্রিপজিশনের ব্যবহারটা আসবে। আশা করছি স্যার বোঝাতে থ্যাংক পেরেছি।